দর্শক, চ্যানেল 24 এর মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মাহফুজ কামাল। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। স্যার, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমরা রেলপথ মন্ত্রণালয়ের নানা বিষয়ে আপনার সাথে আলোচনা করব। তো প্রথমে একটি বিষয় আপনার সাথে আলোচনা করব, সেটি হচ্ছে যে আপনি দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর বলেছিলেন কথা কম কাজ বেশি করবেন। তো কোন কাজগুলো আপনি প্রথমে গুরুত্ব দিবেন? আমি প্রথমেই চ্যানেল 24-কে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে এই যে একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য আয়োজন করেছেন। আমরা বিশ্বাস করি যে একটি টেলিভিশন আপনাদের মাধ্যমে রেলের যে কর্মকাণ্ড, এটা 16 কোটি মানুষের কাছে এই কর্মকাণ্ডগুলো আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারে। আমি কথা কম কাজ বেশি কথা এই কারণে বলেছি, প্রত্যেকটি দেশেই দেখবেন যে রেল ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী, নির্ভরযোগ্য এবং আপনার এটি সেই দেশের অর্থনীতিতে এটি বড় ধরনের একটি প্রভাব এই রেল রাখে। অথচ আমাদের দেশে সেই রেল ব্যবস্থা অবজ্ঞার শিকার হয়েছে। নবম সংসদে দায়িত্ব গ্রহণের পরে পরেই যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে এই রেল মন্ত্রণালয় ছিল, সেখান থেকে আলাদা করে রেল মন্ত্রণালয় গঠনের মধ্য দিয়ে এই রেল ব্যবস্থাকে বহুমুখী এর প্রকল্প গ্রহণ এবং আমাদের যে এক্সিস্টিং যে রেল লাইনগুলো আছে সেগুলো আধুনিকায়ন করে এর যে যাত্রী সেবা, এর যে সময় এবং এর প্রতি যে মানুষকে আস্থাশীল করে তোলা, সেই কাজটি কিন্তু এতদিন করা হয়েছে। যে প্রকল্পগুলি ইতিমধ্যে অনুমোদিত হয়েছে এবং যে চলমান আছে সে প্রকল্পগুলি যাতে দ্রুত বাস্তবায়ন হয় এবং সময়ের মধ্যে বাস্তবায়ন হয়, তার জন্য আমি একটি প্রচেষ্টা গ্রহণ করব। আরেকটি হলো বর্তমান যে রেল আমাদের যে এক্সিস্টিং যে আছে, এখানে মানুষকে রেলের যে বিশেষ করে সময় এবং এই রেলের যে আমাদের যে এই ব্যবস্থাপনা, অর্থাৎ স্টেশনগুলো যাতে যুগোপযোগী, রুচিসম্পন্ন এবং আপনার সেখানকার যে আমাদের বিশেষ করে এই যে বিশ্রামাগারগুলি, এগুলি যাতে আরও একটু উন্নত করা যায়, সেই কাজগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করব। যাত্রীদের মাঝে একটি যে ধারণা আছে, মানসিক ধারণা, যে কাউন্টারে গেলে কাঙ্ক্ষিত টিকিটগুলো পাওয়া যায় না, এসি সিট, এসি কেবিন। তো এগুলো যাতে সাধারণ মানুষ কাউন্টার থেকে পেতে পারে বা মানুষের যে এই ধারণা, সেটি পরিবর্তনে আপনি কোনো পদক্ষেপ করে নিতে পারবেন? জানেন যে আমাদের যে প্রযুক্তি অনেক দূর এগিয়ে গেছে এবং বাংলাদেশে দেখেন আমাদের এই বর্তমান সরকারের যে ধারাবাহিক যে তৃতীয়বারের মতো আমরা ক্ষমতায় আসছি এবং এক এক সময় আমাদের সরকার এক একটি স্লোগান দিয়েছে। ডিজিটাল বাংলাদেশের কথা আমরা বলেছি। আজকে মোবাইল টেলিফোন বলেন, আজকে ইন্টারনেট বলেন, আজকে এই যে তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এটাও কিন্তু আমরা রেলকে কিন্তু ইতিমধ্যে যুক্ত করেছি, যাতে মানুষ ঘরে বসেই এই যে টিকিট কাটার যে একটা ট্রেনে স্টেশনে এসে টিকিটটা কাটতে হবে, এই সময়টি যাতে বাড়িতে বসেই সে এটির সুযোগটি নিতে পারে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করেছি। কিন্তু এটি ঠিক যে প্রযুক্তির কিন্তু একটা ভিন্ন দিকও আছে, যে এইটি দেখেন যে যাদের জন্য এই ব্যবস্থাটা আমরা করেছি তারা সুবিধাটা হয়তো পাচ্ছে না, হয়তো দেখা যায় মাঝখানে কালোবাজারির মধ্য দিয়ে কিছু সংখ্যক লোক হয়তো সমস্ত টিকিটগুলো কেটে হয়তো তারপরে সেটা নিয়ে কালোবাজারি করছে। এটা ঠিক যে কারণে আমরা চেষ্টা করব, আমরা প্রাথমিক অবস্থায় আমরা এই আমাদের যে ন্যাশনাল আইডেন্টি কার্ড, সেটি ব্যবহার ছাড়া কেউ যেন টিকিট সংগ্রহ করতে না পারে, তার জন্য আমরা এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করব। আর এর সঙ্গে যাতে মোবাইল ফোন, আমরা যার যে টিকিট কিনছে যাত্রী, তার মোবাইল ফোনটি যেন আমাদের টিকিটের সঙ্গে আমরা উল্লেখ করতে পারি, তাহলে আমাদের যারা এই টিকিট যারা বিক্রি করছে, ট্রেনের যে সমস্ত আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন এই ব্যবস্থাপনার সঙ্গে, তাদেরকেও আমরা একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনতে পারি। সেজন্য আমরা এটা চিন্তা করছি যে এটা পরীক্ষামূলকভাবে, এটা আমরা জানি না যে এটা কতটুকু বা এইটার সঙ্গে আমাদের যাত্রী সাধারণ কী রিয়েক্ট করবে, তাদের মতামতের উপর ভিত্তি করে আমরা দরকার হইলে আরও এটার উপরে গবেষণা করে চিন্তাভাবনা করে কি ডিভাইস আমরা অ্যাপ্লাই করলে আমরা এই কালোবাজারিটা বন্ধ করতে পারি। তবে এটা ঠিক যে চাহিদা কিন্তু রেলের টিকিটে বেড়েছে,
তার মানে কি রেলের প্রতি জনগণের আস্থা অনেক বেড়েছে। স্যার, ঈদের সময় আমরা যদি দেখি যে যে এসি সিট বা এসি কেবিন এই প্রথম শ্রেণীর মানুষের এখন ক্রয় ক্ষমতা বেড়েছে, সেই টিকিটগুলো হচ্ছে যে কোটায় বা ব্লকে অনেক সময় সাধারণ মানুষ পায় না, রেলের কর্মকর্তারা বা ভিআইপিরা আছে তাদের বিভিন্ন রিকোয়েস্টে টিকিটগুলো থেকে যায়। তো আপনারা কি আগামী ঈদ যেটি আসছে সেই ঈদে যাতে এই টিকিটগুলো সাধারণ মানুষ পায় কোনো পদক্ষেপ নেবেন কিনা? আমাদের রেল তো এটি জনগণের এই বাহন এবং এটি রাষ্ট্রীয় সম্পদ। তো এইখানে ধরেন যে যখন একটি বিভিন্ন আমাদের যে ফেস্টিভ্যালগুলো আছে, যেমন ঈদ বা অন্যান্য যে সমস্ত ফেস্টিভ্যাল আছে, তখন রাজধানী থেকে গ্রামে যাওয়ার বা গ্রাম থেকে আমাদের ঈদ বা সে ধরনের অকেশনগুলো চলে যাওয়ার পর আবার রাজধানীতে ফেরত আসা, এটি প্রত্যেকটি যানবাহনেই কিন্তু একই রকম ক্রাইসিস হয়। চেষ্টা করব যাতে রেল একটি নিরাপদ এবং তার যে ঐতিহ্য এটি ধরে রেখে জনগণের আস্থা এবং বিশ্বাস এবং সেবা সবগুলোই যেন আমরা আস্তে আস্তে বৃদ্ধি করতে পারি। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরে। দর্শক, বিরতির পর আবার আমরা আলোচনায় ফিরছি। আমাদের সাথে আছে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। মন্ত্রী মহোদয়, আপনার কাছে এবার আমাদের যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে, আন্তনগরের 16টি যাত্রা বিরতি, 12টি 16টি এরকম যাত্রা বিরতি থাকে, যার কারণে আন্তনগর ট্রেনগুলো আন্তনগরের যে একটি ফ্লেভার রয়েছে সেটি হারিয়ে ফেলে, লোকালের কাছাকাছি চলে যায়। রাজনৈতিক বিবেচনায় অনেক যাত্রা বিরতি বাড়ে, সেক্ষেত্রে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? ট্রেন তো জনগণের সার্ভিস দিচ্ছে। ট্রেন একদিকে যেমন সময় বাঁচিয়ে আমাদের যাত্রীকে আমরা একটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের যেমন অঙ্গীকার থাকে, আবার সকল মানুষকে এই ট্রেনের ব্যবহারকে তারা যেন ব্যবহার করতে পারে ট্রেনকে, সেই বিষয়টিও আমাদের বিবেচনা রাখতে হয়। কাজে আমাদের অঙ্গীকার হলো দেশের 16 কোটি মানুষের চাহিদা অনুযায়ী রেলকে যেন আমরা আমরা তাদের সেই সেবাটা দিতে পারি। যাত্রা বিরতি বেশি হলে কিন্তু সময়টা ঠিক রাখা যায় না ট্রেনের। যখন আপনি ঢাকা থেকে চট্টগ্রাম 5 ঘন্টায় আসবেন, সেক্ষেত্রে 6-7 ঘন্টা লেগে যায়। আমি কেন বলছি, আপনি বাসে যদি আপনি 10 ঘন্টা বা 12 ঘন্টা কিন্তু অনিশ্চিত যাত্রা হয়ে থাকে, সেখানে ট্রেন যদি আপনি আধা ঘন্টা পরেও যদি আমি যাত্রা 6টার জায়গায় 6:30 গিয়ে পৌঁছাই, তাহলে আমি যদি আরো কয়েকটা জেলার আমাদের যে যাত্রী আছে বা সেই এলাকার মানুষের যে দাবি আছে বা সেই এলাকার মানুষের যে ট্রেন ব্যবহার করার যে অধিকার আছে, সেটাকেও তো আমি ধারণ করতে হবে আমাকে। আমি ট্রেন কেবলমাত্র ওই ঢাকা আর চিটাগাংয়ের মানুষ আপনার ভোগ করবে, ফেনীর মানুষ ভোগ করবে না, নোয়াখালীর মানুষ ভোগ করবে না, কুমিল্লার মানুষ ভোগ করবে না, এটা তো হতে পারে না। কাজে এই জিনিসগুলো কিন্তু আপনি দেখবেন যে স্টেশনগুলোতে ট্রেন থামে সেগুলো পিছনে অনেক যুক্তি আছে এবং যাত্রীদের যে চাহিদা সে চাহিদাও আছে। তবে ভবিষ্যতে আমরা চেষ্টা করব, এখন যে ট্রেন আমাদের যে যতগুলো ট্রেন চলছে ট্রেনের সংখ্যা বাড়ানো। আরেকটি বিষয় আমরা আলোচনা করবো, সেটি হচ্ছে রেলের অনেক সম্পত্তি রয়েছে যেগুলো অবৈধভাবে দখল আছে বা কেউ কৃষি খাতে নিয়ে বাণিজ্যিকভাবে ব্যবহার করছে, এগুলো উদ্ধারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? যে প্রাথমিক অবস্থায় আমরা রেলকে এক্সিস্টিং আমাদের যা সম্পদ বা যেগুলো এখনো আমাদের নিয়ন্ত্রণে আছে এগুলোর যথাযথ ব্যবহার করে এবং আমরা যে প্রোগ্রামগুলো নিয়েছি এই প্রোগ্রামগুলো বাস্তবায়ন করে আমরা পরবর্তীকালে যেগুলো আমাদের বেহাত হয়ে গেছে সেগুলো অবশ্যই আমরা উদ্ধারের ব্যবস্থা নেব। আমাদের যেমন আপনার ডেভেলপমেন্টের সঙ্গে রেলের চাহিদা এবং রেলের যে উন্নয়ন এর সঙ্গে সঙ্গে দেখবেন যারা বেদখল করে আছে রেলের, এগুলি কিন্তু এমনি আপনার এগুলো ছেড়ে দিতে বাধ্য হবে। স্যার, আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে যে রেলের বিভিন্ন প্রকল্প রয়েছে, সেই প্রকল্পগুলোর মধ্যে আমরা যদি দেখি দীর্ঘসূত্রিতা বা প্রকল্প ব্যয় যা ধরা হয় তা পরবর্তীতে আরও অনেক বেড়ে যায়, সেই প্রকল্পগুলো নিয়ে আপনি কাজ করবেন কিনা? প্রকল্প তো ধরেন যে নূতন প্রকল্প যদি আমরা গ্রহণ করি সে তখন আমার মতামত বা সেখানে সেই বিষয়গুলো বিবেচনা করার সুযোগ আমার হবে। বিশেষ করে আমাদের যে উন্নয়ন প্রকল্পগুলো এগুলোর কারিগরি আর্থিক বিভিন্নভাবে আমাদের যেমন চীন বা ভারত বা এই জন্য বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সরকারের যেমন অর্থ আছে আবার বৈদেশিক ইনভেস্টমেন্টও আছে, এইগুলিকে নিয়েই কিন্তু আমাদের এই প্রকল্পগুলি কিন্তু চলমান আছে। কাজে এইগুলো আমরা চেষ্টা করব প্রকল্প যথাসময়ে যদি আমরা এগুলো শেষ করতে পারি, তাহলে যে কথাটি আপনি বললেন যে প্রকল্প ব্যয় বাড়া সেই সুযোগটা যাতে না হয়
সেটার জন্য আমরা চেষ্টা করব। দর্শক, সময় হচ্ছে একটি বিরতির, ফিরছি একটু পরে, সাথে থাকুন। বিরতি শেষে আবার আলোচনা যাব। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আপনার কাছে আমরা এবার জানতে চাইবো, সেটি হচ্ছে রেলের নিয়োগ বাণিজ্য নিয়ে একটি কলঙ্ক রয়েছে। সেই নিয়োগ বাণিজ্যর কলঙ্ক রোধে বা নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছতা আনতে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? যে অভিযোগটি রেলের বিরুদ্ধে ইতিমধ্যেই ছিল, সেটি এখন আর কিছু এই ব্যাপারে আমি মন্তব্য করতে রাজি না। তবে আমি এইটুকু শুধু বলবো যে আগামী দিনে রেলের জনবল এবং যে নিয়োগ, সেই নিয়োগে আমি চেষ্টা করব যে অভিযোগগুলো অতীতে করা হয়েছিল সেগুলোর রেলকে তার বাইরে রাখা। রেলের যে জনবল, আমাদের যে সার্ভিস, সাধারণ মানুষের রেলের প্রতি আস্থা এবং যে বিশ্বাস এবং রেলের যে চাহিদা, এটি বিবেচনায় রেখে আমরা রেল বহরে বিদেশ থেকে খুব অনতিবিলম্বে আমাদের প্রায় ব্রডগেজ লাইনের 50টির মতো নতুন কোচ আসছে যাত্রীবাহী, এবং মিটার গেজ জন্য প্রায় 200টি কোচ ইতিমধ্যে, যেগুলো চুক্তির অধীনে আমরা এগুলো এবছরের মধ্যে এগুলো পেয়ে যাব। এগুলো যুক্ত হলে মানুষের বর্তমানে চাহিদার সঙ্গে অনেকখানি আমরা সেটা পূরণ করতে পারবো। স্যার, আরেকটি বিষয়, রেলের অনেক কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে দুদকে মামলা রয়েছে। তো রেলের দুর্নীতির সাথে বা কর্মকর্তা যারা জড়িত, তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা শুধু রেল নয়, প্রত্যেকটি জায়গায় সরকারি কর্মচারী হোক, সরকারের যে কোনো পর্যায়ে হোক, মন্ত্রী হোক, সংসদ সদস্য হোক, সাংবাদিক হোক, যে কোনো পেশা বা এই দুর্নীতিকে আমরা জিরো টলারেন্স হিসেবে আমরা ঘোষণা করেছি। কিন্তু জিরো টলারেন্স বিষয়ে ঘোষণা করলেই যে দুর্নীতি সব চলে যাবে তা নয়। আমরা দুর্নীতিকে কোনোভাবেই নূতন করে আমরা প্রশ্রয় দেব না। আবার যে দুর্নীতি ইতিমধ্যে যারা দুর্নীতির অভিযুক্ত হয়েছে, তারা আইন অনুযায়ী তারা সেটা কনসিকুয়েন্স ফেস করবে। তো সেটার ব্যাপারে তো আমার বলার কিছু নেই। স্যার, রেল নিয়ে সাধারণ মানুষের কাছে আপনার নতুন কোনো তথ্য বা নতুন কোনো ঘোষণা থাকবে কিনা, যে ঢাকা থেকে বা সারা দেশে নতুন কোনো ট্রেনের রুট চালু করবেন কিনা? একটা পরিকল্পনা হলো যে এক্সিস্টিং যে সুযোগ সুবিধা আছে এটিকে মোটামুটিভাবে কাজে লাগানো, এটিকে সবাই যেন এটিকে তার সর্বোত্তম ব্যবহার আমরা করি। 2 হলো 2টি মেগা প্রকল্প, আপনার মাননীয় প্রধানমন্ত্রী 10টির মধ্যে 2টো তারা রেলকে ঘিরে। একটি হলো পদ্মার উপরে রেল সংযোগের মাধ্যমে দক্ষিণাঞ্চলে রেলকে বিস্তৃত করা, আরেকটি হলো চিটাগং থেকে কক্সবাজার হয়ে গুমদুম পর্যন্ত আমাদের যে রেল লাইন, এই লাইন নূতন করে তৈরি করে এই লাইন আবার এই দুটো আমাদের অগ্রাধিকার প্রকল্প। স্যার, ঢাকা থেকে দার্জিলিং, এখানে কি ট্রেনের কোনো নতুন পথ চালু করার পরিকল্পনা আছে কিনা? না, ঢাকা থেকে দার্জিলিং মানে ইতিমধ্যেই পঞ্চগড় পর্যন্ত আছেই। পঞ্চগড় থেকে বাংলাপথ পর্যন্ত যদি আমরা স্থলবন্দর নিয়ে যাই, তাহলে ওটা এই লাইনের সঙ্গে কিন্তু দেখবেন আপনার খুলনা মংলা পোর্টের কিন্তু সংযোগ আছে। আমাদের যে নেপাল, ভারত এবং ভুটান, তারা কিন্তু আমাদের এই সমুদ্রপথ ব্যবহারের একটা সুযোগ পাবে। আর চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে লাইনটি, সেটি চালুর পরে কি আপনারা বাংলাদেশের সাথে মিয়ানমার, থাইল্যান্ড ওই অঞ্চলগুলোতে যোগাযোগের কোনো নতুন দিক? এইটা কিন্তু সেই পরিকল্পনা নিয়ে কিন্তু এগোচ্ছি আমরা। ভবিষ্যতে আমরা তো, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী লক্ষ্য করে দেখেছেন যে 41 সালে আমরা দেশকে একটি উন্নত দেশের স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছি, এবং সেই পরিকল্পনার অধীন কিন্তু আমরা সমস্ত কাজগুলো কিন্তু আমরা এগিয়ে রাখছি। যে সেগুলো যদি আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সেই সম্পর্কের মাধ্যমে যুক্ত হওয়ার সুযোগ হয়, যাতে আমাদের দিক থেকে সে অবকাঠামোটি যেন আমরা তৈরি করে রাখতে পারি। বাংলাদেশের অর্থনীতি যেভাবে আজকে বৃদ্ধি পাচ্ছে, আজকে চিটাগং পোর্ট, এই পোর্টে যে মালামাল পরিবহন, কন্টেইনার পরিবহন, একদিকে যেমন ট্রেন, অন্যদিকে আমাদের যে সমুদ্র এবং নদীপথ, সবগুলোকে কিন্তু একসঙ্গে আমরা সমস্ত কিছু, এছাড়াও আমাদের সড়কপথ, সবগুলোই কিন্তু আমরা একটি দেশের সার্বিক উন্নয়নের জন্য যোগাযোগ ব্যবস্থার যে একটি আমূল পরিবর্তন 25 সাল নাগাদ যাতে আমরা চিটাগাংয়ের সঙ্গে ঢাকার হাই স্পিড ট্রেনের মাধ্যমে সংযুক্ত হতে পারি, তার জন্য ইতিমধ্যে ফিজিবিলিটি টেস্ট হয়ে গেছে, এবং সেই পরিকল্পনা নিয়ে আমরা কিন্তু রেলওয়ে কিন্তু সেই কাজ করছে। স্যার, ঢাকা পঞ্চগড় কি আপনার একটা ট্রেন সরাসরি দেওয়ার পরিকল্পনা আছে? এটা তো আছেই, আমরা অলরেডি 2টা ট্রেন চলছে। এটা তো যে অনেক যাত্রা বিরতি দিয়ে, মানে সরাসরি আমাদের উত্তরবঙ্গে, আমি কেন বলছি ঢাকার সঙ্গে আমাদের রেল ব্রিজের জন্য আমাদের ইচ্ছা থাকলেও
আমাদের এই যে যমুনার উপরে আমাদের বঙ্গবন্ধু যে রেল ব্রিজ, এই ব্রিজটা সড়ক ব্রিজের সঙ্গে এটি যে এখন যে চলাচলের জন্য যে আপনার এটা আমাদের বিশেষজ্ঞরা বলছেন এটা বেশি দিন এই বহন করতে পারবে না, যে কারণে কিন্তু আমরা ইচ্ছা থাকলেও আমরা এই বহরের সঙ্গে ঢাকার সঙ্গে যোগাযোগটা করতে পারবো কি না সন্দেহ আছে। আর যদি আলাদা আমরা সেপারেট একটা ব্রিজ করছি, সেই ব্রিজটা যদি রেলের জন্য শুধু সেই ব্রিজটা যদি আমরা করে ফেলতে পারি তাহলে আর এগুলো অসুবিধা হবে না। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আশা করি আপনি জনগণের সেবায় কাজ করবেন। দর্শক, আজ এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।